আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলা ক্লাস 7 এর জন্য অর্থাৎ সপ্তম শ্রেণীর জন্য নতুন একটি পার্ট নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে এই পর্যন্ত আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা ভাষিক এবং অভাষিক যোগাযোগের এটাও আমরা দেখেছিলাম। আমরা হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ এই জায়গা থেকে পড়ব, বাট এটা বোঝার আগে আমরা প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ বিষয়টা কী তা একটু জেনে আসি। চলো, হ্যাঁ, এটা পড়ার আগে দেন আমরা এখানে ব্যাক করব। তো ইতিমধ্যে তোমরা জানো যে আমি অলরেডি অনেকগুলো কোর্স চালু করেছি। তোমরা সামনে থেকে বিজ্ঞান এবং ইংরেজি এবং হচ্ছে গণিতের ভিডিও খুব বেশি করে পাবে। তো হোপফুলি তোমাদের হেল্প হবে। তোমরা জানো আমার ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ হয়। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিওগুলো নিজেরা দেখবা এবং হচ্ছে শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডের সাথে, এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। প্রাসঙ্গিক কথা আর হচ্ছে অপ্রাসঙ্গিক কথা আমরা একটু এখানে দেখি কি বলছে। কোনো কিছু নিয়ে কথা বলার সময় বিষয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হয়। কোন দিকে বলো তো? বিষয়ের দিকে। এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, বিষয়ের দিকে একটু খেয়াল রাখবা তোমরা। কোনো কিছু নিয়ে কথা বলার সময় বিষয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হয়। বিষয়ের মধ্য থেকে কথা বলাকে বলা হয় প্রাসঙ্গিক কথা, আর বিষয়ের বাইরের কথাকে বলা হয় অপ্রাসঙ্গিক কথা। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করতে পারা একটি দরকারি যোগ্যতা। এটা কিন্তু একটা যোগ্যতা। প্রসঙ্গের মধ্য থেকে মানে হচ্ছে কি, বিষয়ের যে বিষয়ে কথা হচ্ছে সেই বিষয়ে কথা বলা একটা যোগ্যতা। আমি সেই বিষয় থেকে স্কিপ করে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো কথা বা প্রসঙ্গ টেনে আনবো না। দুজন বা কয়েকজন মিলে আলাপের সময় বক্তা কিংবা শ্রোতাকে প্রসঙ্গের মধ্যে ধরে রাখতে হয়, তাই না? অবশ্যই। এখন দেখো, প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক কথা খুঁজি, একটু দেখি আমরা এখানে কি বলা হয়েছে। হ্যাঁ, একজন শিক্ষার্থী লালবাগের কেল্লা ঘুরতে গিয়েছিল। সে লালবাগ কেল্লা ঘুরে এসে নিচের মতো করে লিখল, অনেক দিন থেকেই ইচ্ছা ছিল পুরাতন কোনো ঐতিহাসিক জায়গা ঘুরতে যাব। বাবার মুখে অনেকবার লালবাগ কেল্লার কথা শুনেছি। ঠিক করা হলো সবাই মিলে সেখানে যাব। আমাদের যাওয়ার কথা শুনে আমার মামাতো বোনও যেতে চাইল। ওর নাম শেফালি। ওকে, শেফালিকে নিয়ে অনেক মজার ঘটনা আছে। একবার যেমন আমার মামা ওকে বলেছিলেন, শেফালি তুমি কি আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতে পারবে? শেফালি কি বুঝলো কে জানে, একটা ডিম ফাটিয়ে ভাজি করার প্রস্তুতি নিতে লাগলো। তা দেখে আমার মামি হাসতে লাগলেন। শেফালি অনেক লজ্জা পেয়েছিল সেদিন। ওকে, তো কী হলো বিষয়টা এখানে দেখো। এইটুকু আমরা একবার রিভিউ করি। অনেক দিন থেকে তার ইচ্ছা ছিল হচ্ছে লালবাগ কেল্লার কথা, এরকম কোনো জায়গায় সে যাবে। তো তার মামাতো বোনও যেতে চাইলো, তো শেফালিকে নিয়ে হচ্ছে যাবে, এরকম একটা বিষয়। তো শেফালিকে নিয়ে একটা কথা এখানে বা ঘটনা এখানে বলা হয়েছে। ওকে, এখন দেখো শেফালি, আমরা আরেকটু জুম করতে পারি। হ্যাঁ, শেফালি লালবাগ কেল্লা দেখতে চায় শুনে বাবা হেসে বললেন, ঠিক আছে। আমরা টিকিট কেটে কেল্লার ভিতরে ঢুকলাম। ওখানে যেতেই বাবা বলেছিলেন, লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে বলো তো, লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ওকে, এটি মোগল আমলে তৈরি করা একটি দুর্গ। কোন আমলে তৈরি করা একটি দুর্গ? মোগল আমলে তৈরি করা একটি দুর্গ। খেয়াল রাখবা। 1678 সালে মোগল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। কে নির্মাণ কাজ শুরু করে? সুবেদার আজম শাহ। কে বলো তো? সুবেদার আজম শাহ। কত সালে? 1678 সালে। তো 1678 সালে মোগল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। এখানে তোমরা এটা নোট ডাউন করে রাখবা। আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। আজম শাহ কে ছিলেন? সম্রাট আওরঙ্গজেবের পুত্র। যদিও তোমাদের পরীক্ষা হবে না, বাট তোমরা হচ্ছে যে কাজটা করবা, এগুলো তোমরা একটু এভাবে পড়বা, যে ইম্পর্টেন্ট লাইনগুলো থাকবে সেগুলো লিখে রাখবা বা নোট ডাউন করবা, বারবার পড়বা। পরীক্ষা না হলেও এইগুলো তোমাদের জানা জরুরি। তোমরা এভাবে পড়লে তোমাদের বিষয়টা আরও বেশি ভালো হবে, তোমাদের পড়ালেখাটা অগ্রগতি আরও বেশি ভালো হবে। ওকে, পরীক্ষা হওয়াটা জরুরি অবশ্যই, বাট মানে অসুস্থ কম্পিটিশন ঠিক না, এটাও একটা ঠিক। এই জন্য পরীক্ষা বিষয়টা অফ রাখা হয়েছে যদিও, বাট এর পুরোপুরি বাস্তবায়ন আমরা চাই পুরোপুরি বাস্তবায়ন হোক, তাহলে তোমাদের পড়ালেখার অগ্রগতি হবে। তবে আমার অনুরোধ থাকবে তোমরা এই লাইনগুলো ভালো করে পড়বে যেগুলো আমি বলতেছি। ওকে, বাবা আরও বলেছিলেন, দুর্গের কাজ শেষ হওয়ার আগেই আজম শাহকে দিল্লি চলে যেতে হয়। এরপর 1680 সালে সুবেদার শায়েস্তা খাঁ দুর্গ তৈরির কাজ আবার শুরু করে। কিন্তু 1684 সালে শায়েস্তা খাঁর কন্যা পরিবেবী হঠাৎ মারা যান। শায়েস্তা খাঁ তখন দুর্গের কাজ থামিয়ে দেন। এখানে অনেকগুলো কাহিনী আছে দুর্গ নিয়ে, তাই না? প্রথমে শুরু করে কে বলো তো? মোগল সুবেদার। দেখো আমি তোমাদের দেখাই ইন্ডিকেট করে। এই যে মোগল সুবেদার আজম শাহ। কত সালে? 1678 সালে। আজম শাহ কে ছিলেন? সম্রাট আওরঙ্গজেবের পুত্র। বাবা আরও বলেছিলেন, মানে তার বাবা, হ্যাঁ, যে দুর্গের কাজ শেষ হওয়ার আগেই আজম শাহকে
দিল্লি চলে যেতে হয়, মানে বাংলাদেশ ছেড়ে এই অঞ্চল ছেড়ে তাকে চলে যেতে হয় দিল্লিতে, তাহলে কাজ থেমে গেল। এরপর 1680 সালে সুবেদার শায়েস্তা খান আবার শুরু করে এই দুর্গ কাজ করার, বাট তার কন্যা পরিবেবী যখন মারা যায় তখন তিনি আবার কাজ থামিয়ে দেয়। কত সালে? 1684 সালে। তো এই দুর্গ নির্মাণ করতে কিন্তু অনেক সময় লাগছে, তাই না? 1678 সালে শুরু হয়েছে, 84 সাল এসে আবার থেমে গেছে। তো তারপরে তোমার কী হয়েছে? নির্মাণ হয়েছে। 84 সালেও কিন্তু নির্মাণ শেষ হয় নাই। আগের পৃষ্ঠার রচনাটির মধ্যে কোন কোন কথা লালবাগ কেল্লা ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা অপ্রাসঙ্গিক নিচে লিখতে হবে। ওকে, এখানে প্রাসঙ্গিক কথা কিন্তু এখানে যে কথাগুলো বলা হয়েছে ইতিহাস, এগুলো সবই প্রাসঙ্গিক, তাই না? এই সবই কি বলতো? প্রাসঙ্গিক। এই বিষয়গুলো সব প্রাসঙ্গিক। বাট অপ্রাসঙ্গিক কোনটা? শিফালিকে নিয়ে যে ঘটনাটা হয়েছে, তাই না? এটা কিন্তু অপ্রাসঙ্গিক। মানে লালবাগ কেল্লার সাথে ওই ঘটনা কিন্তু বা স্টোরি কিন্তু কোনো মিল নাই। শেফালিকে যেটা বলা হয়েছে যে শেফালিকে নিয়ে অনেক মজার ঘটনা আছে। একবার মামা ওকে বলছিল তুমি একটু আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো, বাট ও কিন্তু পারে নাই, সে ডিম ভাজি করছে। এটা কিন্তু লালবাগ কেল্লার সাথে কোনো প্রাসঙ্গিক না, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক। আর নিচে যে কথাগুলো বলা হয়েছে, তার বাবা তাকে বলতেছিল, হ্যাঁ, যে এই লালবাগ কেল্লা সম্পর্কে টিকিট কেটে যখন ভিতরে ঢুকলো, এই যে কাহিনীগুলো ইতিহাস, এটা কিন্তু সব প্রাসঙ্গিক। ওকে, সো আমরা বুঝতে পারলাম প্রাসঙ্গিক মানে হচ্ছে আমরা যে বিষয়ে কথা বলবো বা যেটা নিয়ে আলোচনা করতেছি বা যেখানে যেতে চাচ্ছি ওই বিষয়ের সাথে সম্পর্কিত যে কথাগুলো সেটা হচ্ছে প্রাসঙ্গিক, আর এর বাইরে যেগুলো থাকবে সেটা হচ্ছে কি বলতো? অপ্রাসঙ্গিক। দেন অপ্রাসঙ্গিক কথা আমরা এখানে লিখবো। ওকে, তো এখন আমরা চলে যাব উপরের বিষয়টাতে, এখানে আমরা চলে আসবো। এখন আমরা এই গল্পটা একটু পড়ার ট্রাই করি। হ্যাঁ, প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ। শ্রেণী শিক্ষক সোমা আপা ক্লাসে ঢুকেই বললেন, তোমরা কি গতকাল নোটিশ বোর্ড দেখেছ? সোহেল দাঁড়িয়ে বলল, আপা আমি গতকাল স্কুলে আসিনি। তো সোহেল বলল যে আমি গতকাল স্কুলে আসিনি। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ কৌতূহলী হয়ে উঠল, কী লেখা থাকতে পারে নোটিশ বোর্ডে? সোহেলের মতো 2-1 গতকাল স্কুলে আসেনি, তাদের জানার কথা নয়। তবে যারা স্কুলে ছিল তাদের সবাই ঠিকমতো নোটিশ বোর্ড খেয়াল করেনি, ফলে সেখানে কী লেখা আছে সবার জানা নেই। সোমা আপা বললেন, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও, তবে আমি জানতে চাচ্ছি এমন কেউ কি আছো যে নোটিশ বোর্ড দেখেছো এবং সেখানে কী লেখা আছে তা বলতে পারবে? মিলি বলল, আপা আমি দেখেছি, আমি বলতে পারবো সেখানে কী লেখা আছে। সোমা আপা মিলিকে বলার অনুমতি দিলেন। মিলি বলল, নোটিশ বোর্ডে লেখা আছে সামনের সপ্তাহে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, আর একজন শিক্ষার্থী 2টি খেলায় নাম দিতে পারবে। ওকে, সো সোমা আপা আরও যোগ করলেন, তোমরা দলগতভাবে ও একটি খেলায় নাম দিতে পারবে। দলগতভাবে খেলার জন্য আছে ক্রিকেট এবং হচ্ছে হ্যান্ডবল। কে কোন খেলা খেলবে তা ঠিক করে আমার কাছে নাম জমা দাও। তারপর সবাই মিলে আলাপ করতে লাগলো কে কোন খেলায় নাম লেখাবে। সোহেল ক্রিকেট ভালো খেলে, তাই তাকে দলনেতা করে দল গঠনের কথা হতে লাগলো। পলাশ ওই কথার মধ্যেই সোহেলকে জিজ্ঞেস করলো, তুই গতকাল স্কুলে আসিসনি কেন? সোহেল জবাব না দিয়ে ক্রিকেট দলে কে কে থাকবে তার তালিকা তৈরি করতে লাগলো। ওকে, যেহেতু দল গঠনের যে দলনেতা সে হচ্ছে সোহেলকে দেওয়া কথা হচ্ছে, সো সোহেল এখন ঠিক করতেছে দলনেতা হিসাবে কে কে দলে থাকবে। এর মধ্যে হচ্ছে পলাশ কী করছে, অন্য একটা প্রসঙ্গ টেনে আনছে যে তুই গতকাল স্কুলে কেন আসিসনি। এটা কিন্তু প্রসঙ্গের মধ্যে থাকে না, তাই না? হ্যাঁ, যেহেতু আমরা নিচে পড়ছি আমরা এটা খুব ইজিলি বুঝতে পারতেছি। সো এটাই বিষয়, তোমাদের যে ধারাবাহিক লেখাগুলো আছে আমরা এইভাবে পড়বো না। তোমরা জাস্ট আমার ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন টপিক্সটা বা কোন গল্পটা আগে পড়া উচিত, কোন গল্পটা তারপরে পড়া উচিত। আমি কিন্তু ইচ্ছা করে এটা আগে পড়াতে পারতাম, বাট আমি কিন্তু এটা না পড়ে আমি কিন্তু আগে কী করছি বলো তো, এই বিষয়টা তোমাদের আগে পড়াইছি। দ্যাটস ওয়াই তোমরা খুব ইজিলি বুঝতে পারবা এখানে কী হচ্ছে। এটাই ট্রিক্স, এটাই কৌশল পড়ার। জাস্ট প্রথাগতভাবে পড়ে লাভ নাই, তোমাকে পড়তে হবে একটু বুঝে কৌশলী হয়ে। ওকে, এটাই জাস্ট। আর আমি চেষ্টা করবো তোমাদের এভাবে বোঝানোর জন্য। তো দেখো এরপর কি হয়েছে আমরা একটু দেখি। সোহেল জবাব না দিয়ে ক্রিকেট দলে কে কে থাকবে তার তালিকা তৈরি করতে লাগলো। পলাশ বলল, সোহেল তুই কি অসুস্থ ছিলি? সোহেল সংক্ষেপে বলল, না। পলাশ এবার বলল, তুই অসুস্থ ছিলি না, তবে কাল কেন আসিসনি? তোর বড় মামার তো বিদেশ থেকে আসার কথা ছিল, তিনি কি গতকাল এসেছেন? সোহেল একটু বিরক্ত হয়ে বলল, ওগুলো নিয়ে পরে কথা বলা যাবে, আগে ক্রিকেটের দল গঠন শেষ করি। পলাশের এবার সত্যি সত্যি মনে হলো সোহেলের বড় মামা বুঝি বিদেশ থেকে এসেছেন, তাই সে বলল, বিদেশ থেকে কি এনেছেন রে? সোহেল এবার উঁচু গলায় বলল, আমি এ নিয়ে কথা বলবো না, এরকম। হ্যাঁ, সো এখন দেখো পরে কি বুঝলাম। সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই বিষয় নিয়ে। সোহেল কেন পলাশের কথা বিরক্ত হয়েছিল? কারণ সে প্রসঙ্গের বাইরে থেকে প্রশ্ন করেছিল, তাই না? হ্যাঁ, পলাশ যা জানতে চাচ্ছিল তার কোন উপায়ে যে সে জানতে পারতো, সে পরে তাকে
ফলে তাকে মানে যখন এই প্রসঙ্গ শেষ হতো, প্রসঙ্গ যে দল গঠনের যে কাজটা এটা শেষ হওয়ার পরে সে জানতে পারতো আলাদাভাবে, তাই না? হ্যাঁ, সোহেল কীভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারতো? সোহেল কীভাবে পলাশকে, সোহেল যদি রাগ হয়ে, মানে হঠাৎ করে রাগ না হয়ে বা উঁচু গলায় কথা না বলে এভাবে বলতো যে, ওর বন্ধুকে এভাবে বোঝাতো যে, পলাশ এখন তো আমরা দল গঠনের কাজ করতেছি, তো আমরা আগে এই কাজটা শেষ করি, দেন হচ্ছে আমরা আমাদের তোমার কথার উত্তর আমি দিচ্ছি। তাহলে কিন্তু আর কোনো পাল্টা প্রশ্ন করতো না, তাই না? এরকম একটা বিষয় হতে পারতো। কিন্তু সোহেল কী দেখো, আমরা একটু পড়ি এখানে কি বলছে। সোহেল পলাশ কিন্তু প্রথমে প্রশ্ন করছে যে গতকাল আসিসনি কেন, হ্যাঁ এরকম এরকম বলতেছে। দেখো একটু বলি, এই যে তুই কি অসুস্থ ছিলি, বললো না। তুই অসুস্থ ছিলি না, তাহলে কেন আসিসনি গতকাল, তাই বলতেছে। তোর বড় মামা অনেকগুলো প্রশ্ন করছে, পরে ও বিরক্ত হয়ে বলছে, ওগুলো নিয়ে পরে কথা বলা যাবে, আগে ক্রিকেটের দল গঠন শেষ করি। তো যখন বিরক্ত হয়ে বলছে তখন সে মনে করছে কি, মানে কিছু একটা মনে হয় সমস্যা হয়েছে ওর, মানে ও হয়তো ওর ভালো বন্ধু, বিষয়টা এরকম। হ্যাঁ, আমরা একটু এরকম চিন্তা করি, ওই পলাশ সোহেলের ভালো বন্ধু, দ্যাটস ওয়াই হচ্ছে ও চিন্তায় পড়ে গেছে, যেহেতু বিরক্ত হয়েছে তার মানে কি একটু ভাষায় সমস্যা হয়েছে কি না, বা ওকে অসুস্থ হয়েছে কি না, বা বড় মামা আসছে কি না, বা না আসছে নেই, এরকম কোনো বিষয় হয়েছে কি না। তো সোহেল যদি একটু বিরক্ত না হয়ে ওকে সুন্দর করে বলতো যে আসলে তোর কথাগুলো আমি একটু পরে উত্তর দিচ্ছি, আগে আমরা এই কাজটা শেষ করি, হ্যাঁ তুই এটা আমাকে পরে মনে করাই দিস, আমি তোর কথা পরে উত্তর দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যেত, তাই না? এটাও কিন্তু একটা বিষয়। তারপরে দেখো, পলাশ কীভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো। পলাশ কীভাবে কথা বললে হতো প্রাসঙ্গিক? পলাশ যদি এই কথাগুলো না বলতো, পলাশ যদি কী বলতো যে তুমি গতকাল আসুনি কেন, তারপর হচ্ছে তোমার মামা আসছে কি না, অসুস্থ ছিলা কি না, এটা না বলে যদি ও খেলা নিয়ে কথা বলতো, ক্রিকেট দলের খেলা নিয়ে কথা বলতো, তাহলে কিন্তু সেটা প্রাসঙ্গিক হয়ে যেত। এটা বুঝতে হবে। সো আমাদের যে বিষয়ে কথা হচ্ছে সেই বিষয়ে কথা বলতে হবে। পলাশ যদি কই জন্য ছিল, পলাশ কীভাবে সোহেলের সাথে কথা বললে প্রাসঙ্গিক, হ্যাঁ পলাশ যদি সোহেলের সাথে ওই ক্রিকেট খেলা নিয়ে কথা বলতো তাহলে সেটা প্রাসঙ্গিক হতো। ওকে, প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন দিক বিবেচনা রাখতে হবে বলে তুমি মনে করো? বলো তো কোন দিক বিবেচনা রাখতে হবে? আমরা কিন্তু দেখেছিলাম নিচে, দেখো একটু তোমাদের দেখাই দিই, এই দেখো বিষয়ের দিকে, যে বিষয়ে কথা হচ্ছে সেই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিষয়ের দিকে কী করতে হবে, খেয়াল রাখতে হবে। যেমন এখানে ক্রিকেট খেলা নিয়ে কথা হচ্ছে, দল গঠন, সো এটা নিয়ে কী করতে হবে, কথা বলতে হবে বা খেয়াল রাখতে হবে। সো এটাই ছিল আজকের যে তোমাদের টপিক সেটা। তো তোমরা এখানে আরও কিছু মনে করতে পারো, এখানে তোমাদের কিছু অ্যান্সার থাকতে পারে, এখানে আমি যা বলছি এর বাইরেও কিছু থাকতে পারে, তোমরা সেটা আমি তোমাদের সেটা অবশ্যই গ্রহণ করব, কোনো সমস্যা নেই। এটা এক একজনের এক এক রকম অনেকটা সিকিউভাবে, মানে ক্রিয়েটিভিটিভাবে এখানে দেওয়া হয়েছে, খুব ভালো একটা এখানে কাজ করেছে তারা, যে খুব ক্রিয়েটিভিটিভাবে যেন তোমরা বুঝতে পারো, নিজেদের আলাদা আলাদা কিছু চিন্তাভাবনা আসে, এই কাজটা তারা করছে, এটা ভালো দিক, ঠিক আছে? তো তোমরা যে কাজটা করবে, আমি যেগুলো বলছি সেগুলো তো বললাম, তোমরা নিজেরাও কিছু এরকম বানাবা, হ্যাঁ তোমাদের নিজেদের চিন্তায় কী আসে, মনে কী আসে, বানিয়ে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা কী করবা, পোস্ট করবা তোমাদের হোমওয়ার্ক, এটা হোম টাস্ক। ওকে, তোমরা অনেকেই হোম টাস্ক জমা দিচ্ছ, আবার অনেকে দিচ্ছ না, তোমরা যারা জমা দিবা তাদেরটা আমি দেখবো, চেক করবো, দেখবো তোমাদেরটা কেমন হচ্ছে। আমরা এরপরে হচ্ছে নেক্সটে যে কী আছে, উপস্থিত বক্তৃতা, আমরা এটা শেষ করব। দেন হচ্ছে আচ্ছা, দ্বিতীয় অধ্যায় প্রায় শেষ, আমরা এইটা শেষ করে ফেলাই, হ্যাঁ এটা একটু আমরা আজকে একটু যদিও বড় হয়ে যাবে তাও আমরা সময় নিয়ে এটা করে ফেলাই। আসো, উপস্থিত বক্তৃতা, তোমরা একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও। বিষয় হতে পারে যে কোনো কিছু, যেমন আমার প্রিয় খেলা, রেলগাড়ি, বর্ষাকাল ইত্যাদি। শিক্ষক সেগুলো থেকে লটারির মাধ্যমে এক একজনকে এক একটি বিষয় নিয়ে বলতে দেবেন। কথা বলার সময় অন্যরা খেয়াল করবে কোন কথাগুলো প্রাসঙ্গিক আর কোন কথাগুলো প্রাসঙ্গিক নয়। ওকে, তো দেখো আমরা এরপর কি বলছি দেখি। উপস্থিত বক্তৃতার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে পারো। প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে শুরু করতে হয়। তো বক্তব্য শুরু করার আগে কী করতে হবে, তোমার বক্তব্য গুছিয়ে নিতে হবে, তুমি কোন বিষয়ে বলতে চাও। উপস্থিত বক্তৃতা মানে কি জানো, তোমাদের একটু বলি। আমি কিন্তু অনেক উপস্থিত বক্তৃতা অংশগ্রহণ করতাম ছোটোবেলায়, এখনও করি মাঝে মাঝে, তো আমি এখনও ছোটো। সো উপস্থিত বক্তৃতায় হচ্ছে তোমাকে একটা বিষয়ে হঠাৎ করে দেওয়া হবে, তোমার ওই সম্পর্কে বলতে হবে, তুমি আগে থেকে কোনো ধারণা পাবা না বা সময় পাবা না সেটা ঠিক করার বা বোঝার বা মুখস্থ করার। হ্যাঁ, তো তোমাকে হঠাৎ করে সামনে যে একটা করতে হবে, ম্যাম তোমাকে বলবে যে তুমি এই বিষয়ে বলো, অথবা তোমাকে তোমার সামনে অনেকগুলো কাগজ থাকবে, কাগজ থেকে তোমাকে বলবে একটা উঠাও, যেটা তোমার ভাগ্যে পড়বে সেটা তোমার বলতে হবে। এটা হচ্ছে উপস্থিত, মানে উপস্থিতভাবে তোমার যে বক্তব্য, তোমার আগে কোনো প্রিপারেশন নাই। ওকে, সো এই ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে বক্তব্য গুছিয়ে নিতে হবে অল্প সময়ের মধ্যে। উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না, যেটা বললাম, এই যে বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ, ব্যাখ্যা ইত্যাদির প্রয়োজন হতে পারে। হ্যাঁ, এক্সাম্পল, যেমন আমি তোমাদের পড়ানোর সময় এক্সাম্পল দিই কিন্তু, তাই না?
বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে। অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। যেমন তোমাদের বক্তব্য দেওয়ার জন্য কিছু সময় দেওয়া হয় নির্ধারিত, যেমন 3 মিনিট 2 মিনিট, ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। বক্তব্যের ভাষা প্রমিত হতে হয়। প্রমিত মানে কি বলতো? শুদ্ধ যে ভাষা সেটা। আঞ্চলিক ভাষা ইউজ করা ঠিক না। আমরা কিন্তু প্রমিত এবং আঞ্চলিক উপরে পড়েছি। ওকে, তো এটাই ছিল। তো আমরা আজকে আর নিচে যাচ্ছি না, দ্বিতীয় অধ্যায় আমরা নেক্সট থেকে শুরু করব। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তা হচ্ছে তোমরা ভিডিওটা দয়া করে শেয়ার করো। তোমরা কিন্তু শেয়ার করো না, এটা খুব খারাপ লাগে আমার। তো তোমরা শেয়ার করো তোমার ফ্রেন্ডের সাথে, যেন সবাই দেখতে পায়, সবারই হেল্প হোক। ওকে, সকলকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আমি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।